পুরো সরকারি জুয়েলারি ফ্যাশন হাউস বন্ধ, মানে ছুটিতে আছে বসের অর্ডারে। সকালের নোটিশ দেওয়া হয়েছে, সাথে শনিবার তড়িপূর্বের মাফিক পুরোদমে অফিসে আসার আহ্বান। ধরনী সন্ধ্যার কবলে। মাগরিবের আজান হয়েছে একটু আগেই। অরুণ সহ সুজন, আরিয়ান, রাসেল ও জীবন অফিসের ছোট মসজিদে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ হলেই গ্রাউন্ড ফ্লোরে গেস্টদের জন্য বরাদ্দকৃত ওয়েটিংয়ে রুমে গিয়ে বসে। জীবন বাদে সবাই উপস্থিত। অরুণ সোফায় গা এলিয়ে টি টেবিলে পা রেখে হাই তোলে। আরিয়ান সামনে দাঁড়িয়ে বকর বকর করে কানের পোকা বের করে দিল বলে। আরিয়ানের সাথে রাসেলও কম যায় না। রাসেলের হাতে সুজনের ফোন। আলামের ভিডিও দেখছে আর তাকে বকছে। অরুণের সেসবে ভাবান্তর নেই। সে বকাগুলো এক কান দিয়ে শুনছে, অপর কান দিয়ে বের করে দিচ্ছে। সুজন চুপচাপ দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে জীবন চলে আসে। হাত তার ভর্তি। একটা ব্যাগ অরুণের কাছে দিল। অরুণ সেগুলো সরিয়ে রাখে। আরিয়ানের ঘোর সন্দেহ হয় ব্যাগে কি আছে। সে গিয়ে ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নেয়। খুলে দেখে বেশ কয়েকটা লেইন চিপসের ফ্যামিলি প্যাক, আরও বিভিন্ন চিপস, চকলেট, ক্যাডবেরি, সুইটস, কুকিজ আর ড্রিম কেকের বক্স। অরুণ গম্ভীর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, পেলি কিছু? আরিয়ান সব গুছিয়ে ব্যাগে ভরে। সে ভেবেছিল বিয়ার টিয়ার আনিয়েছে হয়তো। মাতালদের ভরসা নেই কি না। সে আমতা আমতা করে বলল, না মানে এগুলো দিয়ে কি করবি? শ্বশুর বাড়ি যাবো একটু পর, তাই। শান্ত গলা অরুণের। সুজন চিন্তিত গলায় বলল, বস, শ্বশুরবাড়ি এগুলো নিয়ে যাবেন? শ্বশুরবাড়ি যেতে পান সুপারি, নানান রকম মিষ্টি, দই, বড় বড় 3-4টা মাছ, ফল ফলাদি। জীবন তাকে থামিয়ে বলল, খুব এক্সপিরিয়েন্স দেখছি, বিয়ে করেছো? সুজন খানিকটা লাজুক হেসে মাথা দোলায়। বাহ বাহ, খুব ভালো কাজ করেছো, ফরজ কাজ করেছো। কয়টা বিয়ে করলে? কথার ছলে ফেলে অন্যের হাতের ব্যাগটা কৌশলে আরিয়ানের চোখ ফাঁকি দিয়ে টি টেবিলের নিচে লুকিয়ে নিল। সুজন হেসে বলল, কি যে বলেন না ভাই, একটাই সামলাতে পারি না, কয়টা? জীবন হো হো করে হেসে উঠল। অরুণ মুচকি হাসে। তার হাসি দেখে রাসেল কটমট করে তাকালো। শালা, খুব হাসি বেরোচ্ছে। কি একটা কাণ্ড করে এলি, দুজন যদি ধরা পড়তি। আর এই সব কি সব, এত সব শয়তানের বুদ্ধি আসে কোথা থেকে? মোবাইল অরুণের দিকে তাক করে বলে। অরুণ ফোনে প্লে লিস্টে আলামের ভিডিও দেখে ফোনটা কেড়ে নেয়। অফ করে সুজনের দিকে বাড়িয়ে বলে, এটা তোমার হেফাজতে রাখলাম। সুজন ফোনটা নিয়ে পকেটে পড়ে। আরিয়ান অরুণের পাশে বসে বলল, ভাই এসব কি? এখন যদি ওরা আবার কেস করে? কি হাল করে ছেড়েছিস শয়তানটার। একটা জখম মানুষকে দেখানোর জন্য রাখিসনি। ওইটাও সাহস নেই, আর করলেও অরুণ সরকার দেখে নেবে। সেফটি গার্ড হিসাবে ভিডিও আছে তো। তোরা এখন যা তো, তোর বউ অপেক্ষা করছে। জীবনের কথায় অরুণ তার দিকে চায়। জীবন দাঁত কেলায়। রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো সারাটা দিন বুকে হাত দিয়ে বসেছিলাম, কখন না শালা কেস খাও। ওটা তো শো অফ করার জন্য নিয়ে গিয়েছিলাম, আর তাছাড়াও খানিকটা সেফটি গার্ড হিসেবে ওর কাছে যদি অস্ত্র থাকতো, তাই। আর তোরা এখন এসব বাদ দে তো, ভালো লাগছে না এসব কথা। কখন থেকে ঘ্যান ঘ্যান করছিস মাছির মতো। বিরক্ত হয়ে বলে অরুণ। আরিয়ান হাত ঘড়িতে সময় দেখে। 7:10 বাড়ি ফিরতে হবে জলদি। ভাই আমি কি চলে যাব? তুই তো শ্বশুর বাড়ি যাবি। অরুণ কিছু বলবে, এর আগে জীবন চটজলদি বলে, হ্যাঁ হ্যাঁ, তুই চা, জলদি চা ভাই। তার তাড়া দেখে আরিয়ানের সন্দেহ হয় কিছু তো গন্ডগোল আছে। তাকে তাড়ানোর এত জলদি কিসের? তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে জীবন খানিকটা এলেবেলে হয়ে যায়। মনটা দুরু দুরু করে ব্যাগটা না দেখে নেয়। পা বাড়িয়ে টি টেবিলের নিচে ব্যাগটা আরেকটু ভিতরে রাখে। চটুর অ্যাডভোকেট আরিয়ান সরকারের চোখে ধরা পড়ে ব্যাপারটা। ঝুঁকে ব্যাগটা নিজের কাছে নেয়। ব্যাগ খুলতেই সে হতাশ। না, এতে কিছুটি হবে না। আরিয়ান বিয়ারের 4টে বোতল ও চিপস চানাচুরের প্যাকেটগুলো টি টেবিলে রেখে বলে,
তোমরা শুধরাবে না। কুকুরের লেজ সোজা হবে, তবু তোমাদের মতো মাতালদের মদ খাওয়া শেষ হবে না। জীবন তড়িৎ বেগে এসে বিয়ারের বোতলগুলো নিজের কাছে টেনে নিয়ে বলল, মাতাল কাদের বলছিস? আমরা মদ খাই না, শুধু মাঝে মধ্যে হ্যাং আউটের জন্য 2 সিপ এই এনার্জি ওষুধ খাই। অরুণ চুপচাপ গম্ভীর। শালা আবার এসব কেন নিয়ে এসেছে? সে তো এসবের থেকে দূরেই ভাবতে চায়। প্রতিবার ভাবে আর খাবে না, কিন্তু কোনো না কোনো উছিলায় সামনে আসে আর লোভী মনটা আকুপাকু করে একটু চোখে দেখতে। অরুণ নিজেকে মনকে কষিয়ে ধমক লাগিয়ে জিমককে ধমকে বলে, এই শালা চুপ, নামাজ শেষ, অমনি শয়তান হাজির। নামাজে দাঁড়িয়ে এটাই ভাবছিলি? শালা, তোদের দেখে তো শয়তানও ভয় পাবে। যখনই ভাবি আর জীবনে ওসবে হাত লাগাবো না, তখনই হাজির হোস এসব নিয়ে। অরুণের ধমকে জীবনের কপালে ভাঁজ পড়ে। বাহ, ভূত পড়ছে, ভূত তাড়ানোর মন্ত্র। আরিয়ান ভাইয়ের দিকে তেছড়া নজরে তাকিয়ে বলল, বা ভাই, সূর্য আজ কোন দিকে ডুবলো? চোর চোরকে চুরির জন্য ধমকাচ্ছে। সে যাই হোক, জীবন ভাই দাও তোমার এনার্জেটিক ওষুধগুলো সব কমোডে ঢালবো। তার নাকি পেট খারাপ, এই ওষুধে ঠিক হবে না। জীবন গম্ভীর মুখে কাটকাট গলায় বলল, এই জীবন থাকতে জীবনেও এগুলো তোর হাতে দেবে না। আমার কতগুলো টাকা, তুই শুদ্ধ পুরুষ চা ফুট। গিল, বেশি করে গিল। আমি তৃপ্তি ভাবিকে ফোন করে সব বলবো। চাচা, তোর তৃপ্তি ভাবিকে আমি ভয় পাই নাকি? সে দেখা যাবে। আর ভাই, তুই যদি এসব গিলেছিস, তোর আম পাতা জোড়ার কানে সব খবর যাবে। বলেই চলে যায়। জীবন পুনরায় বিয়ারের বোতল সবটি টেবিলে রেখে বলে, দেখেছিস অরুণ, বড় ভাবিকে সম্মান দিতে জানে না। আর তুইও বলি হারি, এই চুনো ফুটের ঝাড়ি খাস। আগে না খুব খিল্লি উড়াতেই, এখন এত ভালোবাসা। রাসেল খপ করে একটা বিয়ারের বোতল তুলে নিয়ে বলে, কথাটি ঠিক, দুষ্বল কি করে বন্ধু হলো? অরুণ টি টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে শান্ত গলাতেই বলল, আগে ওকে দেখলেই গা জ্বলে উঠত, রাগের মাত্রা তরতর করে বেড়ে যেত, সহ্যই করতে পারতাম না। ওর ক্ষেত্রেও একই ঘটনা ছিল। এখন বুঝতে পারি আরিয়ান অতটাও বিরক্তিকর নয়, ভালো ছেলে। আর শাসন ঝাড়ির কথা বলছিস, ও যখন বকে বা শাসন করে, ঝাড়ি দেয়, মনে হয় আব্বু বকছে আমাকে। আব্বুও এভাবেই বকতো, ভালো লাগে খানিকটা। কথা শেষ করে মুচকি হাসল। জীবন ও রাসেল খানিকটা ইমোশনাল হয়ে যায়, আর সুজন তো পুরোই ইমোশনাল মনে গেল। তবে জীবন ইমোশনালকে বাদ দিয়ে অরুণের দিকে বিয়ারের বোতল বাড়িয়ে বলল, হয়েছে, ইমোশনাল কথাবার্তা ওসব শুনলে হাসি পাই। ধর, ওষুধ খেয়ে নে। অরুণ বিয়ালের বোতলের দিকে পিটপিট করে চায়। খাবে কি? বেশি না, 1 সিপ খাবে। আবার ভাবে 1 সিপ বলেও 1 সিপে কিছু হবে না তার। বেহায়া মন আরো লোভী হবে। খাবো না আমি, তোরা এনজয় কর। আর সুজন অফিসে নজর বুলিয়ে লক করে বের হবে, বেশি গিলবে না, আসছি। অরুণ ঝটপট উঠে দাঁড়ালো। শু পরে ব্যাগটা নিয়ে এক প্রকার ছুটে চলে গেল, দোয়া দরুদ পাঠ করতে করতে। কি হয়েছেটা কি তোর পাতা? ভালোভাবে কথা বলছিস না কেন আমার সাথে? আপু কই কথা বলছি না, ভালোভাবেই তো বলছি। পাতা শান্তভাবে উত্তর দিল, কিন্তু লতা জ্বলে উঠল যেন। রিসেপশনের পর থেকে প্রতিদিন 5-6 বার কল করেছে, পাতা একবারও রিসিভ করেনি। এখন ঢং চলছে। সে রাগে গজগজ করে বলে, দেখ পাতা, একদম ফুটেজ খাবি না। কি হয়েছে? তোর বুইরা জামাই কি বলেছে আমার নামে? বল। পাতা খানিকটা বিরক্ত হয়। কথায় কথায় বুইরা জামাই বলে। আপু কি বোঝাতে চায়? মজা করে বলে, কিন্তু এই মজাটা ভালো লাগে না তার। আর সে সাবধানও করেছে। পাতা বিরক্তিকর সুরেই বলল, কি বলবে উনি আমায়? কিছু বলেনি। তাহলে ফোন ধরিসনি কেন আমার? খেয়াল করিনি। লতা হাসে। বাহ, খেয়াল করিসনি? বুইরা জামাইয়ের খেয়ালে এত ডুবেছিলি যে প্রত্যেক দিনই আমি 3-4 বার করে কল করেছি, আর তুই খেয়ালই করিসনি? পাতা বোনের দিকে চায় শান্ত দৃষ্টিতে। মানছি সে তোমার ছোট বোনের জামাই, বাট উনি তোমার সিনিয়র। বুইরা কেমন ভাষা আপু? রাতুল, লুকমান, কাউসার, পাবেল, প্রিয় হেসে উঠল উচ্চস্বরে। কাউসার, প্রিয়, পাবেল সকালে এসেছে। তাদের প্রিয় পাতা আপু আসবে শ্বশুরবাড়ি থেকে, আর তারা আসবে না?
লতা থমথমে মুখে তাদের দিকে তাকায়, তাকিয়েই হেসে ফেলল। সবার হাসিতে একতলা বাড়ির পুরো ছাদ কেঁপে উঠল যেন। একটু দূরে খেলতে থাকা লাবিব ভোর ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে পুনরায় খেলায় গভীর মনোযোগ দিল। পাতার মুখে হাসির লেশটুকু নেই। ওদের নিকট ব্যবহারটা মজার হলেও পাতার ক্ষেত্রে না। জানি সবাই মজা করছে, লেক পুল করছে, তবুও প্রতিবার বুইরা বলে কি বোঝায় যে পাতার তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে? লোকটাকে কেমন অবজ্ঞার সুরে অপমান করছে, মজার সুরে। আর সবচেয়ে বড় কথা, লোকটার সম্মুখে এসব বলে কেমন দেখাবে ব্যাপারটা, উনি কিভাবে নেবে বলো? পাতা কিছু বলে না, চুপচাপ চলে আসতে চাইলে কাউসার হাত ধরে আটকালো। রাতুল হাসি থামিয়ে বলল, আরে পাতা, রেগে যাচ্ছ কেন? আমরা সবাই মজা করছি, আর দেখছি জামের প্রতি তোমার কত টান। লুবমান পাতার মাথায় টোকা দিয়ে বলল, এভাবে জামাই পাগল হলে হবে? লতা আপন মতো জামাইকে পাগল বানাতে হবে, তবেই না জমবে সংসার। রাতুল লুবমানের পিঠে চাপড়ে বলল, শালাবাবু, এভাবে বলতে পারলে দোয়া করে দিলাম। এর দেখো দজ্জাল বউ জুটবে তোমার কপালে, তোমাকে পুতুল নাচ নাচাবে। শগুনের দোয়ায় গরু মরে না দুলাভাই। প্রিয় হেসে বলল, আমরা ইনডিরেক্টলি লতাপুকে দজ্জাল পড়লে? রাতুল প্রিয়র দিকে তাকিয়ে বলল, কোনো সন্দেহ আছে তোমার? আমি ডিরেক্টলি বলছি, তোমাদের বোন দজ্জাল বউ। উঠতে বসতে ছাড়ি, কথা বলা যায় না। আগে জানলে লতা ছেড়ে পাতার জন্য প্রস্তাব পাঠাতাম। এরকম জামাই পাগল বউই তো সব ছেলে চাই। বুড়ো বলেছে বলে কেমন খেপে গেল, আর আমারটা কি নাকি বলে গালি দেয় অনবরত। বাকি সবাই হাসে। লতা চোখ রাঙারি দেয় রাতুলকে। রাতুল তোয়াক্কা করে না এবার। সবাই হাসলেও পাতার মুখশ্রী হাসিবিহীন। পাবেল এগিয়ে এসে পাতার কাঁধ জড়িয়ে বলল, আপু, রাগ করছিস কেন? আচ্ছা, বলবো না। এখন বল, কেমন চলছে তোর সংসার জীবন? ভালো। পাতার ছোট্ট জবাব। কাউসার ভ্রু নাচিয়ে বলল, তোর জামাই কেমন? মানে ভালো টালো বাসে, আদর যত্ন করে? করে। রাতুল ঠোঁট চিপে হেসে বলল, করবে না? বুড়ো বয়সে ছোট্ট সুন্দরী বউ, মাথায় তুলে রাখার কথা। পাতা কিছু বলে না, গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। লতা রাতুলকে ধমকে বলে, তোমার সাহস তো কম না, পাতার জামাইকে বুড়ো বলছো? দেখো কেমন সাপের মতন ফোঁস করছে। বলে হেসে উঠল। প্রিয় এসে পাতাকে জড়িয়ে বলল, লতাপু, হয়েছে, আপুকে আর লেকফুল করো না তো, বেচারি কাল ফুলিয়ে আছে। পাতা পিওর থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাবে, তবে এবার লুবমান আটকালো। আরে পাতু, তুই রেগে যাচ্ছিস কেন? আগে তো রাগ করতিস না কোনো কথাই, বিয়ের পর চেঞ্জ হয়ে গেলি, সাথে আমাদেরও ভুলে গেলি। রাগ করিনি, আর না ভুলেছি তোমাদের। রাত অনেক হয়েছে, নিচে যাই, তোমরাও চলো। সবাই সায় জানালো। সত্যি রাত হয়েছে বেশ, 9-10টা বাজে। প্রিয় বলল, নিচে গিয়ে সবাই কাঠ খেলবো, আইডিয়া কেমন? রাতুল হাই তুলে বলে, বন্ধ না? ঠিকঠাক, চলো পিচ্ছি শালিকা। সবাই নেমে গেল। লাবিব জেদ করে যাবে না, সে খেলবে ভোরের সাথে। লতা লাবিবকে টেনে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। লাবিব চেঁচাচ্ছে। ছাদে পাতা ও ভোর। ভোর ছাদে বিছানো পাটিতে বসে লাবিবের চিৎকারে হাসছে মিটমিট করে। পাতা গিয়ে ভোরের সামনে দাঁড়ায়। চলো ভোর, নিচে যাই। ভোর উঠে দাঁড়ালো, হাফ প্যান্ট ঝেড়ে বলল, আম্মু, আব্বু কখন আসবে? ফোন করেছিলেন? পাতা ভোরের দিকে তাকায়। লোকটা কি আসবে আদেও? সে কল করেনি। করলে যদি মানা করে দেয়, বলে যে আসবে না, তাহলে? আর লোকটাও তো ফোন করে বলেনি যে আসবে না, তার মানে আসার চান্স আছে। সে ভোরের হাত ধরে হাঁটা দেয়। আসবে তো, এই এলো বলে। ড্রয়িং রুমে আড্ডা জমে ক্ষীর। কাঠ খেলার সিদ্ধান্ত বদলে গেছে। ডাইনিং টেবিলের ওপাশে রান্নাঘরের পাশে অল্প ফাঁকা জায়গায় চেয়ার পেতে সকলে মিলে গানের কলি খেলছে। দুই দলে বিভক্ত হয়েছে সবাই। পাতা, কাউসার, পাবেল, রাতুল। অন্য দলে লতা, লুবমান, প্রিয়। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কারো থেকে কম না। লতার দলের সদস্য কম হলেও পয়েন্টে শীর্ষে। কিশোরী প্রিয়র গানের সাথে বেশ সম্পর্ক, গানের গলাও ঠিকঠাক। পাতাদের দলও কম যায় না। রাতুল ভূঁইয়া গান সম্পর্কে এক্সপার্ট, গানের গলাও প্রশংসাযোগ্য। সব মিলিয়ে সবাই বেশ এনজয় করছে, এমনকি পাতাও। তার মনটা ফুরফুরে,
একটু আগের সকলের কথা ভুলে আড্ডায় মেতে উঠেছে। এরই মধ্যে লাবণী আক্তার এসে জিজ্ঞাসা করে অরুণ কত দূর। পাতা আমতা আমতা করে, কি জবাব দেবে, তার তো কথাই হয়নি। তবুও বলে আসছে। ভোর লাবিবের সাথে সোফায় বসে ফোনে গেম খেলছে। ভোর লাবিবের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে অল্প সময়ে। হবে না, ভোর লাব্বু ভাইয়া বলে এমন মিষ্টি করে ডাকে লাবিব যেন গোলে আইসক্রিম বনে যায়। আতিকুর ইসলাম ঘর থেকে বেরিয়ে আসে নাতনি রুম্পাকে কোলে নিয়ে। ভোরের পাশে বসে রুম্পাকে ফ্লোরে নামিয়ে দিল। রুম্পা ভোরের পা ধরে উঠে দাঁড়ালো। ভোরের হাতে ফোনটা টেনে দাদা বুড়ি আওড়ালো, মানে ফোন দাও। ভোর ভ্রু কুটিয়ে ভাঁজ ফেলে বলল, দেব না, আমি খেলছি, দেখতে পাচ্ছ না, যাও। রুম্পা কেঁদে উঠল শব্দ করে। আতিকুর ইসলাম কোলে তুলে নেয়। রুম্পা শান্ত হয় না, ভোরের চুলের মুঠি ধরে টেনে ধরে। লাবিব উঠে দাঁড়িয়ে বলে, বনু ছেড়ে দাও, ভাইকে ছেড়ে দাও। রুম্পা ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। আতিকুর ইসলাম হাত ছাড়িয়ে নেয়, রুম্পা ছাড়ে না। ভোর চুপ করে বসে, তবে আঁখি জোড়া এই ভরে উঠল বলে ফোনটা সোফায় পড়ে গেছে। পাতা ওপাশ থেকে লক্ষ্য করে দৌড়ে উঠে আসে। রুম্পার হাত থেকে ভোরের চুলগুলো ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নেয়। আতিকুল ইসলাম ভোরকে জিজ্ঞাসা করে, ওকে বকে দেব, ব্যথা পেয়েছো ভোর? ভোর না বোধক মাথা নাড়ে, তবে সে ব্যথা পেয়েছে। এমন শক্ত করে চুল টেনে ধরেছে, ব্যথা পাবে না? পচা বাদর মেয়ে। নাকের পাটা ফুলিয়ে ভোর পাতার দিকে চায়। ব্যথা সে পেয়েছে, অথচ তার আম্মু ওই বাঁদর মেয়েকে কোলে নিয়ে আদর করছে। পাতা রুম্পাকে আদর দিয়ে এটা ওটা বলে শান্ত করে। কোলে নিয়ে রান্নাঘরে যায়, একটা আইসক্রিম বাচ্চাদের হাতে দিয়ে তার মায়ের কোলে দেয়। ভোরের কাছে এসে দেখে ছেলে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে রেখেছে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নেয়। ব্যথা পেয়েছো? ভোর নাক টেনে জবাব দেয়, অল্প অল্প। পাতা দু গালে চুমু দিয়ে বলল, ছোট বাবু বোঝে না তাই অমন করেছে, তবুও রুম্পাকে বকে দিব। হ্যাঁ, চলো ওখানে বসে গানের কলি খেলি। ভোর মাথা নাড়ায়। পাতা তাকে নিয়ে কাউসারের পাশের চেয়ারে বসে পড়ল। ভোর পাতার গলা জড়িয়ে রাখলো। আম্মু আব্বু কখন আসবে? পাতা কিছু বলবে, কাউসার ভোরকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আসবে না, তোর বাবা এসছে থেকে শুরু করে দিয়েছিস, আব্বু কখন আসবে? ভোরের চোখ টলমল করছে। সে পাতার দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়, এক্ষুনি কেঁদে দিবে। লুকমান কাউসারের কোল থেকে ভোরকে টেনে নিজের কোলে বসিয়ে গাল টিপে বলল, তোর বাপকে তো ডাকাতেরা নিয়ে চ্যাংলাদোলা করে পেটাচ্ছে, আর তোর বাপ বুড়িমা বলে চিৎকার করে কাঁদছে। রাতুল পাশ থেকে বলল, শুধু কি তাই, দড়ি দিয়ে বেঁধে ইয়া বড় বড় লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারছে। এ পর্যায়ে আর থামানো গেল না ভোরকে। ঠোঁট উল্টিয়ে আব্বু বলে কেঁদে উঠল। চোখ দিয়ে বড় বড় ফোঁটার বর্ষণ হচ্ছে। পাতা এগিয়ে এসে কোলে নেয় ভোরকে। দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে। আর ভোর বাবা কাঁদে না, মামারা মজা করছে তোমার সাথে, তোমার আব্বু ঠিক আছে, এই তো আসলো বলে কথা বলবে, ফোন দিই। ভোর পাতাকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। আব্বুর জন্য তার বুকটা কেমন করছে। তার আব্বুকে চাই, এক্ষুনি চাই। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে এটা ওটা বলে শান্ত করানোর চেষ্টা করে। আতিকুল ইসলাম এসে গম্ভীর মুখে সবাইকে ধমকায় বাচ্চাটাকে কাঁদানোর জন্য। লতা বলে, আমরা তো এমনি মজা করছিলাম, কে জানে ভোর সোনা কেঁদে বুক ভাসাবে। ভোর, আমরা সবাই সরি। হ্যাঁ, মজা করছিলাম তো। তোমার আব্বু ঠিক আছে, এক্ষুনি আসবে, কেঁদো না। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবার পাগল ওসব শুনে। লুকমান ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা বের করে ভোরের কাছে দাঁড়িয়ে বলল, ছেলে মানুষ এভাবে কাঁদে নাকি? হয়েছে কান্না বান্না, এখন নে আইসক্রিম কা চকলেট ফ্লেভার। অন্য সময় হলে ভোর অফার লুফে নিত, এবার কিছু বলে না। কাউসার পাতার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ভোরের ফুলো গালে মুখে চুমু দিল। আল্লাহ কি কিউটে ডিব্বা। পাত্তা, তোর এই ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো, তার জন্য জলদি বিয়ে করতে হবে আমাকে। এই তোমরা কেউ নজর দিবা না আমার মেয়ের জামাইয়ের উপর। ভোর এবার লজ্জা পায়, হেসে ফেলল শব্দ করে। তার হাসি দেখে সবাই স্বস্তির শ্বাস নেয়। টুকটাক হাসির কথা বলে ভোরকে হাসায়। এর মধ্যে কলিং বেল বেজে উঠল।
লাবিব দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে দণ্ডায়মান মানবটিকে দেখে হেসে গলা উঁচিয়ে বলল, ভোর দেখ কে এসেছে, তোর আব্বু এসেছে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। আতিকুল ইসলাম সহ সবাই এগিয়ে আসে। অরুণ সালাম দিল। আতিকুল ইসলাম জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? ভালো। প্রত্যুত্তরে আর কিছুই বলে না। কি বলবে? অস্বস্তি ঘিরে ধরে যেন। পাতা কটমট করে চায়, এ লোক আসলেই ম্যানারলেস। ভোর কাউসারের কোল থেকে নেমে দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠে। বাবার গালে কপালে বেশ কিছু চুমু দিয়ে গলা জড়িয়ে বলল, আব্বু এত দেরি করলে কেন? আই মিসড ইউ। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে। কিছু বলে না। লাবণী আক্তার এটা ওটা জিজ্ঞাসা করলো। অরুণ হু হাতে জবাব দিল। অরুণের উপস্থিত সকলের দিকে নজর বুলিয়ে নেয়। রাতুল, কাউসার, পাবেলের সাথে টুকটাক কথা বলে পাতার দিকে তাকিয়ে ইশারায় ডাকে। পাতা এগিয়ে আসলে তার হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। সবার জন্য। পাতা অরুণের চোখে চোখ রাখে। সবার জন্য এনেছে, ভালো কথা। তার হাতে দিচ্ছে কেন লোকটা? সুন্দর করে ডেকে আম্মুর হাতে দিত। লাবণী আক্তার অরুণকে উদ্দেশ্য করে বলে, ঘরে যাও বাবা, ফ্রেশ হয়ে নাও। পাতা নিয়ে যা। পাতা মাথা দোলায়। ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে অরুণের উদ্দেশ্যে আসুন বলে নিজের ঘরে চলে যায়। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছু পিছু যায়। অরুণ প্রবেশ করা মাত্রই পাতা ধরাম করে দরজা বন্ধ করে দেয়। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে সুবোধ মহিলার মতো শুধায়, আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে কুশল বিনিময় করতে ট্যাক্স লাগে? অরুণ পাতার সামনে থেকে সরে ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে। বেশ গরম লাগছে তার। শার্টটা টেনে খুলে ফেলতে ইচ্ছা করছে। সালাম দিয়েছিলাম তো। পাতা ফ্যান চালায়। রেগুলেটর ঘুরিয়ে ফুল পাওয়ারের পাখা ছাড়ে। অরুণ যেন কিছুটা স্বস্তি পায়। ঘেমে নিয়ে একাক্কার সে। পাতা এগিয়ে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, সালাম দেওয়ার পর ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। কেউ ভালো আছো বললে প্রতি উত্তরে তার ভালো মন্দের খোঁজ নিতে হয়, জানেন না? অরুণ পাতার শাড়ির আঁচল টেনে মুখশ্রীর নোনা জল মুছে জবাব দিল, জানি না। অরুণের কাণ্ডে পাতার মন পায়রা বাকবাকুম ডেকে উঠল। মুচকি হেসে অরুণের হাত থেকে আঁচল ছিনিয়ে নিয়ে নিজের গলায় গড়িয়ে পড়া বিন্দু বিন্দু ঘাম মুছে দিল। শার্টের বোতাম হাত গলিয়ে একটা একটা করে যত্ন সহকারে খুলতে শুরু করলো। তা জানবেন কেন? না কুচু ম্যানারলেস লোক কিনা আপনি। সবাই কি ভাববে যে অহংকারী বড় লোক তাই ভাব নেয়, অথচ তারা তো জানে না যে আপনার মুখের রসকস নেই। ছেলের থেকেও তো কিছু শিখতে পারেন আপনি। ব্যক্তিগত নারীর যত্ন ও শাসনে ঘেরা বাক্যে অরুণের অধর জুড়ে খেলা করে তীক্ষ্ণ হাসির রেশ। ভোর পিছন থেকে অরুণের গলা জড়িয়ে পিঠে ঝুড়ে পড়ে। কাঁধ গলিয়ে উকি দিয়ে পাতাকে বলে, আমার আব্বুকে বকছো কেন? পাতা তার গাল টিপে দিয়ে বলল, আমার আব্বু কার্টেসি জানে না। বকবো না তো কি করব? বেশি বেশি আদর করবো, একটুও বকবে না। কাঁধে মাথা গলিয়ে গালে বাবার গালে চুমু দিয়ে বলে ভোর। পাতার হাত থেমে যায়। পিটপিট করে ভোরের দিকে তাকালো। আর চোখে অরুণের দিকে তাকাতে ভোলে না। লোকটি মিটিমিটি করে হাসছে। কলিজা একদম খাঁটি কথা বলেছে পাতাবাহার। পাতা লজ্জা পায় খানিকটা। সরে আসতে নিবে অরুণ বুঝতে পেরে আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে হাত রাখে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ দুহাতে টেনে নিয়ে উরুর ওপর বসিয়ে দেয় পাতাকে। শক্ত করে কোমর চেপে ধরে, যেন পালাতে না পারে। পাতা পালানোর চেষ্টাও করে না। লজ্জা বরণ মুখশ্রী নিয়ে চুপটি করে বসে থাকে। অরুণ হাসে। এতে পাতার লজ্জা তত্তর করে বেড়ে যায়। এবার ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে। অরুণ মুখশ্রী এগিয়ে নিয়ে যায়। পাতার গালে ঠোঁট ডাবিয়ে শব্দ করে চুমু খায়। লজ্জা ও ভালো লাগার সংমিশ্রিত অনুভূতিতে পাতা নুয়ে পড়ে। কপাল জোলা লালিমায় ছেয়ে যায়। অধর কোণে লজ্জালু হাসি মাখা। ভোর বাবার কাঁধে মাথা এগিয়ে এনে পাতার অপর গালে শব্দ করে চুমু খেয়ে ৩২ পাটি দাঁত বের করে হাসে। আবেগী পাতার নিত্য যুগল আবেগে টইটুম্বর হয়ে ওঠে। কোমরের কাছটায় শার্টের কোনায় মুঠোয় পুরে অরুণের ঘাড়ে মুখ লুকায়। এরা বাবা ছেলে এত মিষ্টি কেন? পুরো রসমালাই। অরুণ পিঠে হাত বুলিয়ে জড়িয়ে নেয়। বেশ সময় পেরিয়ে যায়। পাতা ওভাবেই থাকে, ছাড়ার নাম নেই। ভোর গলা ছেড়ে পিছনে দাঁড়িয়ে অরুণের চুল টেনে দিচ্ছে। অরুণ শান্তির শ্বাস ছাড়ে।
জীবনটা যেন এমনি স্বস্তির হয় আজীবন ভর। এভাবেই থাকবে পাতাবাহার? পাতার হুঁশ ফেরে, চটজলদি উঠে অরুণের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। আশ্চর্য, সে ইচ্ছা করে বসেছিল নাকি? নিজে টেনে বসালো, আদর করলো। যাই হোক, এরকম আদরময় স্থান থেকে কারোই বা উঠতে মন চাইবে? অরুণও উঠে দাঁড়ায় বলল, জামা কাপড় কিছু এনেছো? বেশ গরম লাগছে, আই নিড টু শাওয়ার। পাতা টেবিলের উপর রাখা রাগেজ করে অরুণের টি শার্ট সহ প্রয়োজনীয় কাপড় বের করে বিছানায় রাখে। অরুণ ভাঁজকৃত কাপড় খুলে দেখে বলল, পাতাবাহার, তোমাকে ভদ্র মেয়ে ভেবেছিলাম, তুমি দেখছি খুব ডেঞ্জারাস। আমার গোপন জিনিসপত্রের উপরও হামলা চালিয়েছ। হায় আল্লাহ। পাতা চোখ গোল গোল করে চায়। অরুণ আন্ডারওয়্যার ইশারায় দেখায়। পাতার কান গরম হয়ে ওঠে। বিছানায় সব কাপড়গুলো তুলে নিয়ে বাইরে যেতে যেতে বলে, অসভ্য নির্লজ্জ লোক, মুখে কিচ্ছু আটকায় না। ওটা না আনলেই ভালো হতো। উপকারীর উপকার স্বীকার না করে লজ্জায় ফেলছেন। কোথায় নিয়ে যাচ্ছ ওগুলো? আমার রুমে অ্যাটাচ বাথরুম ওয়াশরুম নেই, আমি লুপ ভাইয়ের ঘরে রেখে এসেছি। আপনিও আসুন জলদি করে। অরুণের মুখশ্রীর আদল পরিবর্তন হয়। অন্যের বাথরুম? অফিস থেকে গোসল সেরে আসলেই ভালো হতো। এখন কি আর করার? আধখোলা শার্টের বোতাম আটকে নিল। ভোরকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। পাতা লুপের ঘর থেকে বের হয়ে ভোরের হাত ধরে। লোকটা গোসলে অফিস থেকে সোজা এসেছে বোধ হয়। অফিসের ঝামেলা কি মিটেছে? দুপুরে কিছু খেয়েছে? মুখশ্রী অবশ্য ক্লান্তির রেস্টটুকু নেই। ভাবনার মাঝেই সামনে চিপসের প্যাকেট হাতে দণ্ডায়মান রাতুলকে দেখে পাতা ভদ্রতা সুলভ হাসে। রাতুল চিপসের প্যাকেট ভোরের দিকে বাড়িয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, পাতা, তুমি কিন্তু বেশ ফাস্ট। জামাই পাওয়া মাত্রই ঘরে নিয়ে খিল দিলে, করার নাম নেই। কি হলো? লজ্জায় পাতার কেঁদে দিবে ভাব। আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, কি সব বলেন বাচ্চার সামনে? রাতুল হেসে ভোরের মুখে চিপস দিয়ে ফিসফিসিয়ে বলল, আরে আস্তাগফিরুল্লাহ কেন হবে? তোমারই জামাই, যখন খুশি। পাতা আর দাঁড়ালো না, ভোরকে নিয়ে কেটে পড়ে। কিসব ছিমার্কা কথাবার্তা! লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে। পাতা ভোরকে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। লাবণী একটা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। রান্না সব কমপ্লিট করে রেখেছে, শুধু অরুণের আসার অপেক্ষায় ছিল। পাতা তাকে সাহায্য করে। পাভেল ও লাবিব এসে ভোরের পাশে বসে। লতা, পাতা ও লাবণী আক্তার মিলে সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। পাতা লুপমানের ঘরে যায়। গিয়ে দেখে অরুণ মাত্রই গোসল সেরে বেরিয়েছে। গলায় তোয়ালে ঝুলিয়ে মাথা মুছছে। পাতা ওয়াশরুমে ঢুকে অরুণের ভেজা কাপড় ধুয়ে নিয়ে বেরিয়ে আসে। নিজের ঘরে নিয়ে দেয়ালে টাঙানো রশ্মিতে মেলে দিল। খাবার টেবিলে বসে অরুণ, কোলে ভোর আর পাশের চেয়ারে রাতুল বসে। টেবিলে হরেক রকমের পদের সমাহার। অরুণ মোটেও অবাক হয়নি। বাঙালি বাড়িতে জামাই আদর সম্পর্কে অভিজ্ঞ সে। লাবণী আক্তার একের পর এক পদ অরুণের বড় প্লেটে সাজিয়ে দিচ্ছে। ভোর উৎসাহের সাথে জিজ্ঞাসা করছে, ওটা কি, এটা কি? লাবণী আক্তার হাসি মুখে উত্তর দিচ্ছেন। পাবেল, লুকমান, রাতুল, কাউসার অরুণের সাথে রসিকতা করছে এটা ওটা বলে। মাঝে মধ্যে লতাও দু একটা কথা বলছে। অরুণ প্রত্যুত্তরে একবারে চুপ বসেনি। শান্ত স্বাভাবিক গলায় তাদের জবাব দিতে ভুলছে না। তাদের গোটা দশেক রসিকতার জবাবে একটাতে দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। ওরাও চুপ করে নেই, এটা ওটে বলে খেপাচ্ছে। অরুণের সাথে না পেরে পাতাকেও রেহাই দিচ্ছে না। পাতার হয়ে অরুণ তাদের খেপিয়ে দিচ্ছে। শেষে হার মেনে খাওয়ায় মনোযোগী হয় সব। অরুণ নিজে খাচ্ছে, সাথে ভোরকেও খাইয়ে দিচ্ছে আস্তে ধীরে। এর মধ্যে ভোর বলে, আব্বু আমি আর খাবো না, পেট ভরে গেছে। অরুণ জোর করে না, ছেলেকে কোলে নিয়েই খেতে থাকে। লাবণী আক্তার বাটিতে দই মিষ্টি দেয় ভোরকে। ভোর একটু মুখে পুরে রেখে দেয়, আর খাবে না, তার পেট ভর্তি। পাতা খেয়াল করে অরুণ খাচ্ছে না, শুধু প্লেট নাড়াচাড়া করছে। প্লেটে অর্ধেকের বেশি খাবার এখনো বিদ্যমান। পাতা এগিয়ে এসে শুধায়, খাচ্ছেন না কেন? অরুণ পাতার দিকে চায়, তার পেটটাও ফুল হয়ে গেছে, আর একটা খাবারও গলা দিয়ে নামবে না, অথচ প্লেট এখনো ভর্তি। এমন না সে খায়নি, যথেষ্ট খেয়েছে, তবুও প্লেট ভর্তি। আর এসব ক্রেডিট পাতার আম্মুর। এরই মধ্যে লাবণী আক্তার পোলাওয়ের বোল নিয়ে এগিয়ে আসে। অরুণের পাতে পোলাও দিয়ে উদ্যত হয়ে বলে, না,
খাচ্ছ না কেন? অরুণ প্লেট সরিয়ে নিয়ে বলে, আন্টি নেব না, প্লেটে যথেষ্ট আছে, আমি এইটুকুই শেষ করতে পারবো না। লাবণী আক্তার আর দেয় না। রাতুল হেসে টিপ্পনি কেটে বলে, অরুণ ভাই, আপনাদের ওখানে শাশুড়িকে আন্টি বলে বুঝি? আমাদের এলাকায় কিন্তু মা আম্মা বলে ডাকে। লতা সায় জানালো। হ্যাঁ, আমি নিজেও শাশুড়িকে আম্মু বলেই ডাকি। কাউসার হেসে মিনমিনিয়ে গলায় বলল, আমাদের গ্রামেও সবাই আম্মা বলে ডাকে। সবাই মিলে অরুণকে জব্দ করে। এবার অরুণ পাতার দিকে তাকালো। পাতা কি করবে বুঝতে পারে না। আতিকুল ইসলাম পরিস্থিতি সামাল দিল। হচ্ছেটা কি? সবাই চুপচাপ খাও। আর লাবণী, জামাইকে দই মিষ্টি দাও। অরুণ প্লেটে নাড়াচাড়া করে এক লোকমা খাবার মুখে তুলে কিন্তু গিলতে পারে না। প্লেট ভর্তি পুরোপুরি। খেতে ইচ্ছা করছে না তার, আবার অতিরিক্ত খাবার সে খেতে পারে না। পাতা অরুণের মুখশ্রী খেয়াল করে বলল, জোর করে খেতে হবে না, রেখে দিন, মিষ্টি মুখ করুন, আমি দিচ্ছি। অরুণ যেন স্বস্তির শ্বাস ছাড়ল। ভোরের রেখে দেওয়া দই মিষ্টির বাটিটা তুলে নিল। দিতে হবে না, এতেই হবে বলে চামচে করে মুখে নেয়। দই শেষ করে পানি পান করে অরুণ। লাবণী আক্তার সেময়ের বাটি এগিয়ে বলে, একটু সেমাই খাও। যথেষ্ট খেয়েছি, আর খাবো না কিছু। এবার আর আন্টি বলার ভুল করে না। সম্বোধনহীন কথা বলে বিদায় নেয় খাবার পর্ব থেকে। পরপর সব ছেলেদের খাবার পর্ব শেষ হয়। সবাই উঠে গেলে লতা প্লেট নিয়ে ধুয়ে আনে। সবাই বসলে পাতাও এসে বসে। লতা পাতার সামনে অরুণের এটো প্লেট রেখে বলে, এটো খেলে ভালোবাসা বাড়ে, খেয়ে নে, তোর আদরের জামাইয়ের এটো বলে কথা। আর এতগুলো খাবার নষ্ট করবো নাকি? বলেই হাসে। পাতা প্লেটের দিকে তাকায়। এক পাশ থেকে খেয়েছে। লোকটা বাকি অংশে হাতি লাগায়নি মনে হচ্ছে। নিট অ্যান্ড ক্লিয়ান খাবার দাবার লোকটার। পাতা প্লেটে হাত দিবে, লতা তার মাথায় চাটি মেরে বলে, এই গাধা, সত্যি খাবি নাকি? রেখে আয় কিচেনে, আমি তোর প্লেট দিচ্ছি। পাতা মিষ্টি হেসে বলে, উনি এক পাশ থেকে খেয়েছেন, বাকি অংশে হাতই লাগায়নি। এতগুলো খাবার নষ্ট করার কি দরকার? আমি খাচ্ছি, আমার অত বাজ কাজ নেই। বলেই প্লেটে হাত দেয়। লতা হেসে পাতার চুল এলোমেলো করে দেয়। জামাই পাগল বোন তার। লাবণী আক্তার মুচকি হাসে। প্রিয় টিপ্পনি কাটে। পাতা লজ্জা পায়, তবে আমলে নেয় না। তিমিরে আচ্ছন্ন রজনী এখনো গভীরে ডুব দেয়নি। আকাশ মেঘলা না হলেও চাঁদের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। দু এক গোছা তারকারাজি ক্ষণে ক্ষণে পিটপিট করছে। ধরণীর বুকে গম্ভীর গুমট ভাব। পবনে দেখা মেলা ভার। গাছের পাতা নড়চড় দেখা যাচ্ছে না। বাদুরের দল ডানা ঝাপটায়, কুকুরের দল ঘেউ ঘেউ করে এক নাগারে। বিরক্তিকর সেই সুর। রাতের শুনশান নীরবতায় ঝিঝি পোকার বিরতিহীন সুর। দেয়ালের ঘড়ি টিকটিক শব্দ। পাতা বিছানায় শুয়ে উসকুস করছে। ঘুম আসছে না তার, যার ফলে ক্ষীণ থেকে ক্ষীণ শব্দেও বিরক্ত লাগছে পাতার কাছে। পাতা চোখ বুজে শুয়ে থাকে, ঘুম ধরা দেয় না। চোখ মেলে রাখলেও অন্ধকারে গা ছমছম করে ওঠে। তার উপর মাথার কাছটা জানলাটা খোলা। ছোট্ট বিছানা পাতার। একজন ভালোভাবে হাত পা ছড়িয়ে ঘুমাতে পারে, দুজনেরও সমস্যা হয় না, মানিয়ে নেওয়া যায়। সেই বিছানায় আজ তিনজন ঘুমিয়ে অনেকটা চাপাচাপি করে শুয়েছে তিনজন। সে ভোর, দুই পাশে, মাঝখানে অরুণ সরকার। লুপ ভাই অবশ্য বলেছিল ভোরকে তার সাথে থাকবে। সে ভোর আর লাবিব থাকবে। লোকটা গম্ভীর মুখে তৎক্ষণাৎ মানা করে দেয়। সাথে পাতার দিকে চায় শান্ত দৃষ্টিতে। লোকটা হয়তো ভেবেছিল পাতাই অন্যত্ব রাখার জন্য পায়তারা করছে, কিন্তু এমনটা মোটেই না। চাপা প্রাপিতে পাতার ঘুমের অসুবিধা হচ্ছে না। তার উস্কুস অস্থিরতায় কারণ ভ্যাপসা গরম। তার সাথে কারেন্ট মামা ভ্যাকসিনেশনে গেছে। এই কয়েকদিন এসিতে থেকেই বড়লোকি ভাব এসে গেছে পাতু। চার্জার ফ্যান ঘুরছে, এতেও গরম লাগছে। এখন লাগলে কি করার? পাতা পাশ ফিরে কাত হয়ে শোয়। লোকটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চিত হয়ে এক হাত পেটের উপর রেখে, অপর হাতের উপর ভোর মাথা রেখে ঘুমিয়ে। তার কি গরম লাগছে না? লাগবে না? সে তো কয়েকদিন এসিযুক্ত কামরায় থেকে এই সামান্য গরম সহ্য করতে পারছে না। লোকটা তো এসি ঘরে সারা জীবন কাটিয়েছে। ঘন ঘটা অন্ধকারের মধ্যে জানলা দিয়ে আগত ক্ষীণ আবছা আলোয় পাতা হাত বাড়িয়ে অরুণের বলিষ্ঠ হাতের উপর রাখে। ভালো লাগে পাতার। মন বলে ঘুম আসবে। অরুণের হাতের উপর থেকে হাত সরিয়ে কোমরের এক পাশে রেখে জড়িয়ে ধরে, সাথে একটা পাও তুলে দেয়, যেন এটা অরুণ সরকারের নয়,
পাতার ব্যক্তিগত কোলবালিশ। কিন্তু ব্যক্তিগত কোলবালিশ জড়িয়েও পাতার ঘুম ধরা দিল না। লোকটা ঘেমে একাকার। পাতা অরুণের উন্মুক্ত বুকে গলায় হাত রাখলো। ঘেমে চিপচিপে হয়ে আছে লোকটা। পাতা উঠে বসে, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভোরকে দেখে ছেলেটা টি শার্ট গায়ে জড়িয়ে ঘুমে আচ্ছন্ন, ঘেমে গায়ের সাথে লেপ্টে আছে। মুখশ্রীতেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে। পাতা ঘরময় হাত পাকা খোঁজ করে পায় না। দরকারের সময় কোনো জিনিস হাতের নাগালে পাওয়া যায় না, অথচ সব সময় সেটা চোখের সামনেই থাকে। পাতাটায় ড্রয়িং খাতা বের করে সেটা দিয়েই বাতাস করে বাবা ছেলেকে। বেশি সময় করতে হয় না, মিনিট 5 পরেই কারেন্ট চলে আসে। পাতা স্বস্তির শ্বাস ছাড়ল। লাইট জ্বালিয়ে বিছানায় হাঁটু বাজ করে সেটাই থুতনি ঠেকিয়ে বসে রইল। নজর ঘুমন্ত অরুণ। কখন কখনো ভোর। ঘুম আসছে না। এখন সময় পার করার এর থেকে ভালো পন্থা হতেই পারে না। পাতা তার দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হেসে সুখে আচ্ছাদিত কল্পনার রাজ্যে ঘোরাফেরা করে। লোকটা ঘুমের ঘোরেও মুখের আদল গম্ভীর বানিয়ে রেখেছে, নাকটা শিকায় তুলে রেখেছে। পাতা দাঁত বের করে হাসে। না কুচু ম্যানারলেস লোক। বিড়বিড়িয়ে হাত টান করে অরুণের নাকটা টেনে দেয়। সাদা শীতে মনটা লোভী হয়। দাড়িযুক্ত গালে হাত বুলিয়ে টিপে দেয়। লোকটা সবসময় তার নাক গাল টেনে দেয়, আজ সে দিল। পাতা হামি তোলে, চোখে ঘুমের আবির্ভাব ঘটে। অরুণের দিকে ঝুঁকে প্রথমবারের মতো তার নাক উঁচু ম্যানারলেস লোকটার ললাটে মিষ্টি ভালোবাসার পরশ এঁকে দেয়। দিয়ে সরে আসবে অরুণ চোখ খোলে। পাতা থতমত খায়, তড়িঘড়ি করে সরে আসে। বুকটা ধরফর করছে অনবরত। কথা জড়িয়ে আসবে তবু আমতা আমতা করে বলে, ওই ওই মশা পড়েছিল। বলেই মনে মনে নিজেকে গালে একটা থাপ্পড় লাগায়। এটা কোনো এক্সকিউজ হলো? এখন লোকটা যদি জিজ্ঞাসা করে চুমু দিয়ে মশাকে তাড়াচ্ছিলে? কিন্তু অরুণ কোনো প্রকার প্রশ্ন করে না। পাতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, লোকটা ঘুমের ঘুরে হয়তো খেয়ালই করেনি। সে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অফ করে এসে বালিশে মাথা রাখে। অন্ধকারেই পাশে তাকায়, কিন্তু কিছু দেখার সুযোগ পায় না। তড়িৎ বেগে অরুণ সরকার এক প্রকার হামলে পড়ে। পাতার গলার ভাঁজে মুখ গুজে চুমুর বর্ষণ শুরু করে। পরনের টপসের ভেতর হাত গুলিয়ে উদরে রাখে। সদ্য নতুন অনুভূতির সাথে পরিচিত পাতা শিউরে ওঠার সময় পায় না। মস্তিষ্ক কেমন অচল হয়ে যায়। ভয়ে উত্তেজনায় হাত পা শিথিল হয়ে আসে। হৃদস্পন্দন বেড়ে যায় অস্বাভাবিক গতিতে। পাতা ঢোক গেলে এ কেমন অসহ্যনীয় ভালো লাগার রেশ। অরুণ থেমে নেই। অগাধ উত্তেজনায় ঠাসা অরুণ সরকার বেপরোয়া বেগে হিংস্র গতিতে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। হাতের নরম ছোঁয়া গভীরে ডুব দেয়, সাথে কঠোরতার রেশ। পাতা ছটপটিয়ে ওঠে। বলিষ্ঠ দেহটাকে সরাতে চায়, ব্যর্থ হয়। বরং বলিষ্ঠ দেহটা পিষে ফেলতে চায় ছোট্ট নরম তনু। হাতটা যেন খেই হারিয়ে ফেলে। পাতা নিজ নরম হাতে বাধা দিল। তার হাত জোড়া দখল হয়ে যায়। পাতা ছটপটানি বেড়ে যায়, সাথে অরুণের বিস্তার। কিন্তু কপট যুগল খেয়াল হারা। বিছানার কিনারায় অবস্থান তাদের, সেটা বেমালুম ভুলে গেছে। ফলাফলস্বরূপ ধপাস করে পরে ফ্লোরে গড়াগড়ি খায়। পাতা অতি মৃদুস্বরে চেঁচায়। কোমরটা তার আজ গেল। অরুণও বেশ ব্যথা পায় কুনুই জোড়ায়, তবে আমলে নেয় না। উঠে ফ্লোরে বসে নরম গলায় পাতাকে শুধায়, আর ইউ ওকে? পাতা অরুণের দিকে চায়। লোকটা হাঁপাচ্ছে, নিঃশ্বাসের গতি অস্বাভাবিক। শালার জামাই অসভ্য। অরুণ আবার একই প্রশ্ন করে। পাতা ছলছল চোখে না বোধক মাথা নাড়ায়। অরুণ খানিকটা উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছ? কোথায় লেগেছে? পাতা কটমট করে চায়। শালার জামাই, লোকটার জন্যই তো সব হলো, অশুভ লোক। অরুণ পাতাকে পাঁচকোল করে নিয়ে বিছানায় শুয়ে দিল। পাতা চুপটি করে এপাশে ফিরে কাত হয়ে শোয়। কিছু পলক আগের মুহূর্ত চোখের পাতায় ভাসছে যেন। পাতা ঢোক গেলে লজ্জায় কান গরম হয়ে আসে। তার লজ্জাকে বাড়িয়ে দিতে অরুণ তাকে কাছে টেনে নেয়। পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে ধীমে সুরে গম্ভীর গলায় বলে, ইফ দিস ওয়াজ আওয়ার বেডরুম ইনস্টেড অফ ইয়োর ফাদার্স হাউস ইউ উড বি ফিনিশ টুডে পাতাবাহার। অসুখ শরীর নিয়ে তোমার কাজ করতে হইবে না। ওঠো, ওখানে বসে থাকো, আমি করছি, তুমি শুধু দেখতে থাকবে, ভুল হইলে শুধরে দিবে। আমি পারবো, আপনি জানতো। বলে পেঁয়াজ কুচি করতে থাকে মিনু।
চোখ দিয়ে পানি ঝরছে ঝাঁঝে, তবুও থামে না, আবারই বিরক্ত হয়। তুমি আমার কথা শুনবে না? ওঠো বলছি, ওঠো। ধমকে বলে আবারই। মিনু খানিকটা ভয় পেলেও আমলে নেয় না। সকাল 8টা বাজতে চলেছে, এখনো রান্না হয়নি। সবাই ঘুম থেকে উঠেই তো চা নাস্তার জন্য চিল্লাচিল্লি শুরু করে দেবে। আবারই মিনুর বাহু ধরে টেনে সরিয়ে দেয়। মিনু চাপা স্বরে বিরক্তি হয়ে বলল, কি করছেনটা কি? বিরক্ত করবেন না তো, সবাই উঠলো বলে। রান্না না করলে খাইব কি সবাই? আবারও তেজের সাথে বলল, সেই অবস্থা আমি করতেছি, তুমি চুপচাপ বসে থাকো মিনু। রান্না আমি করতেছি, রান্না বান্না আমিও পারি। মিনু মিনমিন করে কিছু বলতে চায়, আবারই ধমকে বলে, খবরদার, কথা না শুনলে। অগত্যা মিনু চুপ বনে যায়। কাল রাত থেকে শরীরটা বেশ খারাপ, জ্বর, ঠান্ডা, সাথে মাথা ব্যথা। রাতে বেশ কয়েকবার বমি করে ভাসিয়েছে। লোকটা নিজেই পরিষ্কার করেছে, মাথায় পানি ঢেলেছে। বলা চলে নির্ঘুম রাত কাটিয়েছে। আবারই ছুরি হাতে নিয়ে পেঁয়াজ কুচি করতে থাকে, খানিকটা অপরিপক্ক হাতে। এরই মধ্যে কিচেনে আসমা বেগমের আগমন ঘটে। মিনুকে ছলছল মুখে বসে থাকতে দেখে, সাথে আবারিকে কাজ করতে দেখে গম্ভীর মুখে আবারিকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? চিল্লাচিল্লি করছিলে কেন মেয়েটার উপর? আবারই মাথা নিচু করে জবাব দেয়, ম্যাডাম অসুখে পড়েছে, কাল রাত থেকে অনেক জ্বর, বারবার বমি কইরে শরীর দুর্বল, পাক পাইতেছে, কখন চোখ উল্টাইয়া পইরা যায়। এই অবস্থায় রান্না করতে আইছে, মানা করছি তাও শোনে নাই, তোই থমক দিছি। আসমা বেগম এগিয়ে গিয়ে মিনুর কপালে হাত রাখে। বেশ গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে মনে হয়। এই অবস্থায় রান্না করতে এসেছে মেয়েটা। জ্বর বাঁধালে কিভাবে? মিনুকে কিছু বলতে না দি আবারই বলে, বাধ্য হবে না, ঠিক মতো খাইবে না, নিজের যত্ন নেইবে না। চেহারার কি হাল হয়েছে, শরীরের এক পতন্য মাংস নাই। সত্যি মিনুর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়েছে, শুকিয়েও গেছে বেশ। আসমা বেগম মিনুর মাথায় হাত বুলিয়ে দিল। মিনুর কপাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বাবা মা গত হয়েছে বিয়ের কয়েক বছরের মাথায়। একটা বড় ভাই আছে, সে সংসার নিয়েই ব্যস্ত। বছর অন্তত একবার ফোন করে খোঁজ খবর নেয়, এই যা। এতেই মিনু খুশি। আজ আসমা বেগম মাথায় হাত বুলিয়ে দেওয়াতে কেন যেন বাবা মায়ের কথা মনে পড়ল। আসমা বেগম আবারিকে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, রেস্ট করুক, আর একটু পরে ডাক্তার দেখিয়ে আনবে। আমি ড্রাইভারকে বলে দেব নিয়ে যাবে, আর যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে অবশ্যই। আবারই মাথা নেড়ে সায় জানালো। চুলায় চড়ানো চায়ের কেতলি নামিয়ে অফ করে দিল। মিনুর হাত ধরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। আসমা বেগম বললেন, ওর কাছেই থেকো, গাটা টাওয়ালে ভিজিয়ে মুছে দিও, গায়ে অনেক জ্বর। আর রান্না চিন্তা করতে হবে না, আমি করেছি। আবারই অবাক সুরে বলে, না ম্যাডাম, আমি রান্না করতে পারি। যেটা বলছি সেটা করো যাও, রান্না আমিও করতে পারি। ধমকের সুর বলল আসমা বেগম। তবে ধমকে আবারই বা মিনুর কারো মন খারাপ হয় না, বরং মনটা ভালো লাগায় ছেয়ে যায়। আসমা বেগম কোমরে আঁচল বেঁধে দক্ষ হাতে সকলের নাস্তা বানায়। রান্না শেষ করেই নিজেই ডাইনিং টেবিল পরিবেশন করে। শুক্রবার হওয়ার দরুন সকলেই দেরিতে ঘুম থেকে ওঠে। চিনি চায়ের কেতলি পুনরায় চুলায় দিয়ে চুলার আঁচ কমিয়ে আদুরিকে ডাকতে যায়। মেয়েটাকে এখন না ডাকলে 11টা 12টার আগে উঠবেই না। রুবি ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে। ছেলেটা মাতৃদুগ্ধ পান করতে ব্যস্ত। রুবি ঘুমে ঢুলুঢুলু করছে। যদিও ঘড়িতে 9টা বেজে 27, তবুও আজকের ঘুম যেন অপূর্ণ রয়েই গেল। ওদিকে আরিয়ান কমফর্টার জড়িয়ে আরামে নিদ্রাবিলাসে ব্যস্ত। মেয়েটা আদুরির সাথে ঘুমিয়েছে গত রাতে, সেই সুযোগে সদ্ব্যবহার তার প্রতি মহাশয় করেছে। রুবি পাশ থেকে বালিশ নিয়ে আরিয়ানের দিকে ছুঁড়ে মারে। আরিয়ান নড়ে চড়ে ওঠে, ঘাড় গড়িয়ে চোখ খুলে পিটপিট করে তাকালো। রুবিকে দেখে মুচকি হেসে বলল, জজ সাহেবা কিছু বলবেন? সদ্য ঘুম ভাঙার দরুন ভাঙা ভাঙা গলার আওয়াজ। রুবি চোখ পাকিয়ে বলল, উকিল সাহেব কৃপা করে উঠুন, সূর্যি মামা আপনার প্রতীক্ষায়। আরিয়ান ওপাশে ঘুরে চোখ বুজে বলল, আজ ফ্রাইডে, সারাদিন ঘুমালেও প্রবলেম নেই। অরুণ ভাইয়া কবে ফিরবে শ্বশুর বাড়ি থেকে? রুবির প্রশ্নে আরিয়ান পুরোনায় এপাশ ফেরে।
প্রথম প্রথম শ্বশুরবাড়ি গেল, 2-1 দিন থাকবে না? তোমার এত জলদি কিসের? রুবি মুচকি এসে ছেলেকে দাঁড় করিয়ে জবাব দিল। আজ ছুটির দিন, কাল শনিবার, অফিস তো খোলাই থাকে। আমার রিজাইন লেটারও পাস হয়ে গেছে, ভাবছি কাল থেকে জয়েন করব অফিস। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। 2-1 মাস সময় নাও, ছেলেটাকে আরেকটু সময় দাও, তারপর শুরু করো। এত তারা কিসের? রূপ মায়ের কোল থেকে নেমে বাবার কাছে যায়, বাবার বুকের উপর উঠে বসে, উ শব্দ করে ঘোড়া চালানোর মতো ভঙ্গিমা করে। আরিয়ান ছেলেকে বুকে নিয়ে চুমু খায়। রুবি মুচকি এসে জবাব দেয়, অ্যাকচুয়ালি আই এম টু মাচ এক্সাইটেড। আমাদের অফিস, সব কিছুতে আমাদের হুকুম। আহা, অন্যের অধীনে কাজ করে অতিষ্ঠ হয়ে গেছি। আরিয়ান ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে, সিরিয়াস গলায় বলল, ভালো, বাট একটা কথা মাথায় রাখবে রবি, অফিসটা ভাইয়ের। বাবা মারা যাওয়ার পর অফিস ডুবতে বসেছিল, ব্যবসায় লস, অফিসের পুরনো ম্যানেজারের ধোঁকাবাজি, ঋণে জর্জরিত হয়ে গিয়েছিল, সব মিলিয়ে নিলামে ওঠার মতো অবস্থা। ভাই সেখান থেকে একলাই টেনে এনেছে এত দূর। তুমি অফিসে যাবে ভালো, বাকি স্টাফদের মতোই সৎ মনে কাজ করবে, কোনো প্রকার এক্সট্রা সুবিধা গ্রহণ করবে না, আর তুমি ভাইয়ের অধিকারে কাজ করবে, এটা খেয়াল রাখবে। ভাই অনেক এক্সপেরিয়েন্টেড, তুমি বুদ্ধিমতী। আই থিঙ্ক আমার কথা বুঝতে পারছো? রুবের মুখশ্রীতে গাম্ভীর্য ভর করে। তুমি কি বোঝাতে চাইছো, ক্লিয়ারলি বলো। আরিয়ান হাসে, ছেলেকে রুবির কাছে দিয়ে বলল, তুমি যেটা বুঝছো। বলে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রুবি সেখানেই দাঁড়িয়ে থাকে। মানছি অরুণ ভাইয়া ক্ষতিগ্রস্ত অফিসটাকে পুনরায় দাঁড় করিয়েছে, তার কৃতিত্ব অনেক। তার মানে এটা নয় যে অফিসটাই তার, সেখানে আরিয়ান আদুরিরও অধিকার আছে। আসমা বেগম আনিকাকে নিয়ে ড্রয়িং রুমে বসেন, তখনই কল আসে। তিনি আনিকাকে রেখে একটু দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আনিকা এদিকে ওদিকে ঘাড় ফিরিয়ে ভোরকে খোঁজে। আজ ফ্রাইডে, মানে সারাদিন ছুটি, খেলাধুলা। সে ডিসাইড করে ভোরের সাথে সারাদিন কি খেলবে, কিন্তু হঠাৎ খেয়াল হয় যে ভোর তো নেই, তার নানুর বাড়িতে বেড়াতে গেছে। তাহলে সে কার সাথে খেলবে? তার ভাবনার মাঝে রুবি চলে আসে রূপকে নিয়ে। আনিকাকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলল, মামনি, মন খারাপ করে বসে আছো কেন, কি হয়েছে? আনিকা গাল হাত দিয়ে গোমরা মুখে বলে, আজ ফ্রাইডে, ভোর নেই, আমি কার সাথে খেলবো? মিস্ট ভোর। রুবি মুচকি হাসে, দুটোর মধ্যে একটুও পড়ে না, কিন্তু একে অপরের থেকে দূরে গেলেই বলবে আনি মিসড ভোর, ভোর মিসড আনি। রুবি রূপকে বসিয়ে দিয়ে আনিকার সামনে বসে বলল,
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।